হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমরা কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা কালকি 2898 পোস্ট ক্রেডিট যে সিনটা ছিল সেটাকে এক্সপ্লেন করেছিলাম, এবং যে এন্ডিংয়ে ক্লাইম্যাক্সে যে ঘটনাটা দেখিয়েছিল, যে টুইস্টটা এসেছিল সেটাকে নিয়েও কথা বলেছিলাম। তো এই ভিডিওটা আগেন স্পয়লার কনভারসেশন হবে, তো যারা এখনো ছবিটা দেখেননি তারা এই ভিডিওটা স্কিপ করে যান। আমি স্পয়লার অ্যালার্ট প্রথমেই দিয়ে দিলাম। তো এই ভিডিওর মধ্যে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি মহাভারতে এত কিছু রয়েছে এবং ছবিটার মধ্যে এত এলিমেন্টস রয়েছে, মাল্টিপল ভিডিওস আর কি হতে পারে, কারণ নানান রকমের ইন্টারেস্টিং এলিমেন্টস আর কি এই ছবিটার মধ্যে ছিল। তো এই ছবিতে আমরা একটা জিনিস দেখতে পাই যে অশ্বত্থামার হাতে একটা লাঠির মতো কিছু আছে, এবং সেটা একটি বাচ্চা ছেলে, যে অশ্বত্থামার সাথে, যে অশ্বত্থামার যখন ইন্ট্রোডাকশন টিজার হয়েছিল সেখানেও আপনারা সেই বাচ্চাটিকে দেখেছিলেন। তো সেই বাচ্চাটি জিজ্ঞেস করে অশ্বত্থামাকে যে এটা কি, এই লাঠিটা আপনার কি, এটা কি আপনার ওয়েপেন বা কিছু? তখন ও বলে না, আমার একজন বন্ধু ছিল কর্ণ, তার এটা আর কি ওয়েপেন, কিন্তু এটা অ্যাক্টিভেট হয় তার হাতে টাচ লেগে, এটা তার বডির অংশ, এরকম ভাবে তিনি বলেন। তো তিনি বলেন যে এটা সবচেয়ে পাওয়ারফুল আর কি একটা ওয়েপেন। এবার আমরা ছবির শেষের দিকে দেখতে পাই, ছবির মাঝে আরো একটা জায়গায় দেখতে পাই যে গান্ডিভ যে ধনুকটা ছিল, যেটা অর্জুনের ধনুক, সেইটা কিন্তু পেয়েছে আর কি এই কমপ্লেক্সের লোকেরা, এবং সেটা কিন্তু লাস্টে ছবির শেষে আমরা দেখতে পাই যে কামাল হাসানের হাতে চলে গেছে। এবং কামাল হাসান হচ্ছে সুপ্রিম ইয়াস্কিন, সে হচ্ছে মেন ভিলেন অ্যান্টাগনিস্ট। এবং আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি তো গান্ডিভ ব্রহ্মা তৈরি করেছিল, এবং যেহেতু এই কালির জন্ম ব্রহ্মার থেকে হয়েছে, তো লাস্টে যে ফর্মটাও নিচ্ছে সেটাও ব্রহ্মার, এবং তারপরেও হাতে গান্ডিভটা তুলে নিচ্ছে। এবার ভিলেনের কাছে গান্ডিভ আছে, এবার গান্ডিভকে হারাতে পারবে সেই লেভেলের আরও একটা অস্ত্র সামনের লোকের দরকার, হিরোদের দরকার। এবার এখানে হিরো হচ্ছে প্রভাস। এবার প্রভাসের কাছে তাহলে যে অস্ত্রটা আছে, যেটা ওর হাত পড়ে অ্যাক্টিভেট হলো, তাহলে ওটা এক্স্যাক্টলি কি? তো সেটা হচ্ছে বিজয় ধনুষ। ইয়েস, কর্ণর যে অস্ত্র ছিল, কর্ণর যে বো ছিল, যেটাকে আমরা বলি ধনুক, সেটা ছিল হচ্ছে বিজয় ধনুষ। তো সেই বিজয় ধনুষের ব্যাপারে কথা বলবো, যে গান্ডিভ নাকি বিজয় ধনুষ কোনটা বেশি পাওয়ারফুল ছিল। তো সেটাই এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। এই যে সেলিস্টিয়াল বো, যেগুলো দেবতারা ইউজ করে, যেগুলোর অনেক পাওয়ার থাকে, সেরকম বো কিন্তু এরকম নয় যে বিজয় ধনুষ একটা আর গান্ডিভ একটা, এই দুটোই আছে পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ডে, তা কিন্তু নয়। আরো এছাড়াও অনেকগুলো বো ছিল, যেরকম মহাদেব একটা বো ইউজ করতেন, একটা ধনুক ইউজ করতেন, যেটাকে বলা হতো পিনাকা বলে। ঠিক আছে। তারপরে আরেকটা বো ছিল হচ্ছে, যেটা লর্ড বিষ্ণু ছিল, নারায়ণের ছিল, যেটাকে বলা হতো হচ্ছে সারাঙ্গা বলে। আর ব্রহ্মার ছিল হচ্ছে গান্ডিভ, ব্রহ্মা তৈরি করেছিলেন গান্ডিভ। এবার তারকাসুর বলে একটা অসুর থাকে, যাকে কার্তিক, আমাদের শিবের মহাদেবের ছেলে কার্তিক, তিনি পরাস্ত করেছিলেন। এই তারকাসুরের 3টে ছেলে ছিল। এবার তারা বিশাল করে একটা তপস্যা করেছিল। এবার ব্রহ্মার থেকে তারা বরদান চেয়েছিল। তো ব্রহ্মাকে বলেছিল যে আমাদেরকে যেন কোনো অস্ত্র হারাতে না পারে। তখন বলেছিল যে না না, এটা হতে পারে না, এই বরদান দিতে পারবো না, অন্য কিছু চাও। তো তখন বলেছিল যে আমাদেরকে তাহলে এরকম বলুন যে আমরা 3 ভাই, আমাদের যে প্রাসাদ হবে সেই প্রাসাদগুলোকে যদি কেউ ভাঙতে পারে, অ্যাট এ টাইমই ভাঙতে হবে, আলাদা আলাদা করে ভাঙলে হবে না। এই বরদানটা চেয়েছিল, তো বরদান করে নিয়েছিল। ওরা 3 ভাই কি করেছিল, 3টে আলাদা আলাদা জায়গায়, স্বর্গ মর্ত পাতাল 3 জায়গায় 3টে আর কি প্যালেস তৈরি করেছিল। এবং ওই প্যালেসগুলো একটা আয়রন দিয়েছিল, একটা স্টিল দিয়েছিল, এবং একটা সোনা দিয়ে তৈরি করা ছিল। তো 3টে আলাদা আলাদা মেটেরিয়াল দিয়ে 3টে প্যালেস বানিয়েছিল, এবং সেগুলো রোটেটিং আর কি, রোটেট করছে আর কি, তাদের পজিশনগুলো ফিক্স ছিল না। এবার কোনো দেবতাই ওগুলোর উপর অ্যাটাক করতে পারছে না, একটার উপর অ্যাটাক করলে হবে না, সেটাকে ধ্বংস করা যাবে না, 3টেকে একটাই অস্ত্র দিয়ে ওয়ান টাইমই মারতে হবে। তো সেরকম কেউই পারছিল না। তো তখন সব দেবতারা মিলে গেল হচ্ছে মহাদেবের কাছে। তো তখন একটা অস্ত্র তৈরি করা হলো, ধনুক তৈরি, একটা তীর তৈরি করা হলো, সরি, যেটার যে ডগাটা, মাথার দিকটা আছে, অ্যারো হেডটা, সেই দিকটা অগ্নিদেব বসবে, এবং যেখানটা হোল্ড করে চালায় সেই জায়গাটা বায়ুদেব বসবে, এবং এরকম একটা অ্যারো তৈরি করা হলো স্পেশালি। এবার সেই অ্যারোটাকে যে চালাতে পারবে সেরকম একটা ধনুকের দরকার ছিল, যেটা ওটাকে চালাতে পারে। ওর কোনো ধনুক দিয়ে হচ্ছিল না। তখন অলরেডি এই সারাঙ্গা বলে ধনুকটা ছিল, পিনাকা ছিল, সবই ছিল, গান্ডিভও ছিল, কিন্তু সেগুলো অ্যাভেলেবেল ছিল, বাট ওটা ওই পাওয়ারটাকে নিতে পারছিল না। তো তখন বিশ্বকর্মা এই বিজয় ধনুষটা তৈরি করেন, এবং এই বিজয় ধনুষটা তখন মহাদেব চালিয়েছিল, এবং চালিয়েছিল এমন যে অ্যাট এ টাইম ওইটা কয়েক হাজার বছরে একটাই সময় আসে যখন ওই 3টে কাসেল আর কি একই স্পটে ওয়ান লাইনে আসবে, এবং একটা তীরেই 3টেকে আর কি ফুঁড়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য সেরকমই পাওয়ারফুল ছিল আর কি তীরটা। তো সেটা মহাদেব চালান, এবং ওই 3টে ছেলের 3টে কাসেলকে ভেঙে দেয় আর কি। তো এই কাসেলগুলো যতক্ষণ আর কি ইন্ট্যাক্ট ছিল, ততক্ষণ তার মধ্যে অসুরদের আর কি প্রতিপত্তি হচ্ছিল, তারা রাজত্ব ইত্যাদি করছিল। তো তখন 3টে ওই একই শটে আর কি 3টে প্যালেসকেই ওরা ভেঙে দেয়। তো এই ছিল যে বিজয় ধনুষের অরিজিন, বিশ্বকর্মা ওটাকে তৈরি করেছিলেন। এবার তারপরে মহাদেব ওটা ইন্দ্রকে দিয়ে দেয়, ইন্দ্রর কাছে ছিল। পরে মহাদেব আর কি পরশুরামকে দেওয়ার জন্য ইন্দ্রকে বলে যে ওটা তুমি পরশুরামকে দিয়ে দাও। তো পরশুরামের কাছে যায়, এবং পরশুরাম ওই বিজয় ধনুষ ইউজ করে
ওটা মানে বারবার ক্ষত্রিয়দেরকে হারিয়েছিল, 21 বার হারিয়েছিল। ক্ষত্রিয়দের যে অত্যাচার বেড়ে গেছিল, পরশুরাম তো তার বিরুদ্ধেই লড়েছিল। তো তখন কিন্তু মানে পরশুরামের কাছে এই বিজয় ধানুষটা ছিল। এবং এই বিজয় ধানুষের স্পেশালিটি হচ্ছে যে দেখবেন, আপনাদেরকে কালকে যখন এন্ডিং এক্সপ্লেনেশনের ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি দেখবেন বলছিলাম যে গান্ডিবের 108টা সেলিস্টিয়াল স্টিং ছিল, তার মধ্যে কর্ণ 11টা ভেঙে দিয়েছিল। এবার বিজয় ধানুষ ইটস আনব্রোকেবল, মানে ওর স্টিংগুলোকে ভাঙাই যাবে না কখনো, মানে পসিবলই নয়। এবং যে যোদ্ধার হাতে ওটা থাকবে, যে মানে যোদ্ধার হাতে থাকবে, হি ইজ আনবিটেবল, মানে ওই জন্যই বিজয় ধানুষ, মানে কখনো ওকে হারাতেই পারবে না কেউ যার হাতে ওটা থাকবে। তো এবার পরশুরাম ইউজ করেছেন নিজের সময়। এবার পরশুরামের স্টুডেন্ট যেহেতু কর্ণ ছিল এবং কর্ণ খুব পছন্দের স্টুডেন্ট ছিল, পরে তো অভিশাপ দিয়েছিল সেটা তো অন্য ব্যাপার, বাট প্রথমে যখন শিখছিল তখন কর্ণ খুব পছন্দের স্টুডেন্ট ছিল, তাই জন্য কর্ণকে তিনি ওই বিজয় ধানুষটা দিয়েছিলেন। বিজয় ধানুষটা কর্ণর কাছে ছিল, কিন্তু কর্ণ ওটাকে ব্যবহার করেনি। কর্ণ যদি আপনি দেখেন মহাভারতের যে যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ, একমাত্র ওই ডে 17 যেটা ছিল, যেখানে অর্জুনের সাথে লড়াই করেছিল, সেই দিনকে খালি ওর হাতে বিজয় ধানুষ ছিল। বাকি তার আগে এই যে লোকে বলে না যে বিরাট রাজ্যে যখন এরা ছিল অজ্ঞাতবাসে, তখন একবার পুরো কৌরব সেনাকে অর্জুন হারিয়েছিল। অর্জুন কিন্তু গান্ডিবটাকে রেগুলারলি ইউজ করে যেত, ও কিন্তু সবসময় গান্ডিবই ইউজ করতো। ওই যুদ্ধটাতে ওর কাছে গান্ডিব ছিল, কিন্তু কর্ণ ওই বিজয় ধানুষটা রেখে দিয়েছিল, ওটাকে ইউজ করতো না। ও বিশ্বাস করতো যে আমার যে স্কিল সেট আছে সেটাই যথেষ্ট, আমি এরকম সেলিস্টিয়াল কোনো বই ইউজ করে আলাদা করে মানে অ্যাডভান্টেজ নেবো না আর কি। কিন্তু ওই যে 17 নম্বর দিন, যেদিনকে আর কি কর্ণকে হারিয়ে দিয়েছিল, মানে কর্ণ মানে মারা যায় আর কি, সেই দিনকে যে লড়াইটা হচ্ছিল সেই দিনকে ওর হাতে বিজয় ধানুষ ছিল, ওই জন্য কিছুতেই অর্জুন ওকে হারাতে পারছিল না। তো ওই জন্য দুজনের মধ্যে বিশাল লড়াই হয়েছিল। এবং যে ঘটনাটা কালকেও বলছিলাম যে একটা তীর মারতো কর্ণ, ওর রথের চাকা 2-3 পা বেরিয়ে মানে পিছিয়ে যেত, এবং সেটার প্রশংসা করতো আর কি কৃষ্ণ, যেটা আর কি সিনেমাতেও একটা দেখিয়েছে সিন। এবং অর্জুন তাদের জিজ্ঞেস করেছিল যে আপনি কেন ওর প্রশংসা করছেন, ওর রথ তো 8-10 পা পিছনে যাচ্ছে। বলছে আরে তোমার রথে তো আমি বসে আছি, উপরে হনুমান রয়েছেন ধ্বজার ওপরে, রথটা তোমার অগ্নিদেব দিয়েছে, তো তারপরেও ভাবো যে 3-4 পা যাচ্ছে, তার মানে ওর অস্ত্রটা কতটা পাওয়ারফুল এবং ও কতটা ট্যালেন্টেড। তো সেই জিনিসটা এখানেও দেখিয়েছে। তো এই বিজয় ধানুষটা কর্ণ এই একবার ইউজ করছে, এবং যতক্ষণ ওর হাতে ছিল ওকে হারাতে পারছিল না। যখন ওই রথের চাকাটা তোলার জন্য নামলো, তখন যেহেতু ধনুকটা রেখে নেবেছিল, তাই জন্য ওকে সেই সময় আর কি কৃষ্ণ বলে যে তীরটা চালাও, কারণ জানে যে আবার বিজয় ধানুষ হাতে তুলে নিলে ওকে মারতে পারবে না, ওকে হারাতেই পারবে না। তো এই ছিল বিজয় ধানুষের কথা। তো বিজয় ধানুষ হচ্ছে ওইটা যেটা আমরা অশ্বত্থামার হাতে দেখি এবং পরে প্রভাসের হাতে যখন আসে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবার আপনাদের মনে হতে পারে যে গান্ডিবটাকে তো প্রপারলি ধনুকের মতো দেখাচ্ছে, তাহলে এটা কেন এরকম হয়ে গেছে? তো মাইট বি হতে পারে যে কর্ণ যখন ইউজ করতো তখন ওটা প্রপারলি ছিল, এবং কর্ণ যখন মারা গেছিল আর কি আগের জন্য, মানে মহাভারতের যুদ্ধের সময়, তখন ওটা নর্মাল একটা ফর্ম নিয়ে নেয়। ওটা হয়তো ফিউচারে হয়তো আসল নিজের শেপটা নেবে, কারণ কামাল হাসানের কাছে গান্ডিব আছে, বিজয় ধানুষ লাগবেই হিরোর, ওকে হারানোর জন্য তো প্রভাসের লাগবে। তো সেই জিনিসটার জন্যই আর কি এটা করা হয়েছে, আমার এটা মনে হয়। এবং এটা কিন্তু মানে বিজয় ধানুষ সব থেকে বেশি পাওয়ারফুল, আর সবচেয়ে বেশি পাওয়ারফুল, মানে সারাঙ্গা, পিনাকা, গান্ডিবের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এবার দেখা যাক সামনের পার্টে এই বিজয় ধানুষটাকে কিভাবে ইউজ করে প্রভাস, এবং ওটা নিজের ফর্ম এক্স্যাক্ট শেপে কিভাবে আসে, সেই জিনিসপত্রগুলো আমরা কিভাবে দেখায়, সেটা ইন্টারেস্টিং ভাবে দেখার বিষয় হবে। তো প্রতিটা ঘটনাকে নিয়ে তার একটা বিশাল করে ব্যাক স্টোরি রয়েছে, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং খুব শীঘ্রই আমি কর্ণর পুরো গল্প নিয়ে আসছি আর কি একটা ভিডিওতে, যেখানে আমরা কর্ণর পুরো লাইফ নিয়ে আলোচনা করব। তো অনেকেই আর কি কালকে কমেন্ট সেকশনে দেখছিলাম যে কর্ণকে তুমি গ্লোরিফাই করছো, কর্ণ আসলে আউটরাইট ভিলেন ছিল, 100% ভিলেন ছিল, এই কথাগুলো লিখছিল। এর আগে আমরা যে যে কথা মানে ভিডিওসগুলো বানিয়েছি, কালী পুরুষকে নিয়ে, অশ্বত্থামাকে নিয়ে, তারপরে কল্কিকে নিয়ে, সেই ভিডিওগুলো, এবং যদি আপনারা ছবিটা দেখে থাকেন এন্ডিং এক্সপ্লেনেশন ভিডিওগুলো অবশ্যই চেক আউট করুন। আমি একটা আলাদা সেপারেট প্লেলিস্ট বানাচ্ছি কালকি 2898 থিওরিজ বলে, সেখানে এই প্লে লিস্টে আর কি এই ভিডিওসগুলো থাকবে, তো অবশ্যই দেখুন আর আপনাদের ফিডব্যাক জানান। থ্যাংক ইউ সো মাচ।